আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। আমি শ্বসন যে চ্যাপ্টারটা আছে জুলজি, সেটা যেখানে শেষ করেছিলাম সেখান থেকে আবার চালু করলাম। ওকে, প্রথম হচ্ছে কি আগে হিমোগ্লোবিনটা কি? হিমোগ্লোবিনটা হচ্ছে কী বলবো, হিম এবং গ্লোবিনের সমন্বয়ে গঠিত একটা রক্তকণিকা। রক্তকণিকা তো না, মানে রঞ্জক, এই শ্বাসরঞ্জক। ওকে, নিচের দিকে আসি। এটা মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে কই থাকে? লোহিত রক্তকণিকায়। তারপর হচ্ছে অমেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে এটা কই থাকে? প্লাজমায়। ঠিক আছে, এরপরে হচ্ছে এটার কালার কি? লাল। এটা কেমন? প্রোটিনধর্মী। এটা কি বহন করে? অক্সিজেন বহন করে। এটা কি? শ্বাসরঞ্জক। ওকে, এটার প্রোটিন কি? লোহিত রক্তকণিকার প্রধান প্রোটিন কি? হিমোগ্লোবিন। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে কি এই হিমোগ্লোবিন কি বহন করে? অক্সিজেন। এছাড়াও কি বহন করে? কিছু পরিমাণ কার্বন ডাইঅক্সাইড। এটা হিমোগ্লোবিন কয়টা একক নিয়ে গঠিত? 4টা। এটা কেমন অণু? একটা গোল অণু। ঠিক আছে, আচ্ছা, চারটা একক, তাই না? একটা একক কয়টা কী জিনিস নিয়ে তৈরি? গ্লোবিন আর হচ্ছে হিম। গ্লোবিন জিনিসটা কি? পলিপেপটাইড চেইনের মতো একটা প্রোটিন, সেটা হচ্ছে গ্লোবিন। আর হিম কি? হিম হচ্ছে আয়রন দিয়ে তৈরি হয়। ওকে, রক্তে হিম আর গ্লোবিনের অনুপাত কত? 1:25। ওকে, হিমের মধ্যে কতটুকু আয়রন? 33.33%, মানে 1/3। ওকে, তারপর হচ্ছে পূর্ণবয়স্ক মানুষের সারা দেহে কত গ্রাম আয়রন? 4 থেকে 5 গ্রাম। ওকে, এখন হচ্ছে অক্সিজেন পরিবহন হবে, কার্বন ডাইঅক্সাইড পরিবহন হবে। কোথায়? হিমোগ্লোবিনের মধ্যে। হিমোগ্লোবিনের বড় একটা অংশ কি? কী করে? লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিনের সাথে অক্সি হিমোগ্লোবিন রূপে থাকে। ঠিক আছে, অক্সি হিমোগ্লোবিন থাকে। সেটা কি? অক্সিজেন নিয়ে যাচ্ছে। একটা হচ্ছে এটি কি? অস্থায়ী যৌগ। আচ্ছা, প্লাজমার আরেক নাম কি? রক্তরস। প্লাজমার মধ্যে যত বেশি কি অক্সিজেন দ্রবীভূত থাকবে, তত বেশি কি অক্সি হিমোগ্লোবিন তৈরি হবে। যদি অক্সিজেন দ্রবীভূত কম হয়, অক্সি হিমোগ্লোবিন কম তৈরি হবে। তারপর হচ্ছে একটা হিমোগ্লোবিনের যে 4টা, দেখো মনে রাখতে হবে, মানে শুধু হিমোগ্লোবিন একটা, আর বাকি সব জিনিস হিম বলো, ওটার ফেরাস আয়ন বলো, তারপর হচ্ছে অক্সিজেন বলো, সবগুলোই কিন্তু কটা? একটা, মানে সবগুলোই হচ্ছে 4টা করে। 4টা হিমের জন্য 4টা ফেরাস আয়ন এবং 4টা অক্সিজেন পরমাণু কি যুক্ত থাকে, বা অক্সিজেন যুক্ত থাকে। এখানে অণুর কথা বুঝেছি আসলে। এটা কার্বন ডাইঅক্সাইড পরিবহনের ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড হিমোগ্লোবিনের সাথে কি তৈরি করে? কার্বামিনো হিমোগ্লোবিন। এটাও হচ্ছে অস্থায়ী যৌগ। এখন শ্বাসনালীর সংক্রমণকে আমরা 2 ভাগে ভাগ করছি, ঊর্ধ্ব এবং নিম্ন শ্বাসনালীর সংক্রমণ। ওকে, ঊর্ধ্বর ক্ষেত্রে কি হয়? ঊর্ধ্বের ক্ষেত্রে আমাদের নাক, কান, সাইনাস, গলা, 4টা জিনিস কিন্তু কি আক্রান্ত হয়। আর নিম্নের ক্ষেত্রে কি? শুধু শ্বাসনালী এবং ফুসফুস আক্রান্ত হয়। ওকে, আর একটা জিনিস লক্ষ্য করো, নাক, কান, সাইনাস, গলা, এগুলো সবগুলো কিন্তু উপরের দিকে থাকে। আর শ্বাসনালী, ফুসফুস, এগুলো কিন্তু হচ্ছে নিচের দিকে থাকে। আচ্ছা, টনসিল, আইটিস মানে কি? প্রদাহ। টনসিলের সংক্রমণ টনসিলাইটিস। সাইনাসের সংক্রমণ সাইনোসাইটিস। ল্যারিংসের সংক্রমণ বা ষড়যন্ত্রের সংক্রমণ ল্যারিঞ্জাইটিস। কানের সংক্রমণ মধ্যকর্ণের, সেটা হচ্ছে কি? ওটাইটিস মিডিয়া। এভাবে মনে রাখতে হবে। ফ্লুটা কি? শ্বাসনালীর সংক্রমণ। ঠিক আছে, ফ্লুটা কি? নিম্ন। ব্রঙ্কাইটিস নিম্ন। নিউমোনিয়া নিম্ন। টিউবারকুলোসিস নিম্ন। এই জিনিসগুলো জানা লাগবে। সাইনোসাইটিস, সাইনাস কি? আর আগে সাইনাস কি? মাথার খুলিতে গহ্বর আছে, বিশেষ গহ্বর। কয়টা? 4 জোড়া। ওকে, কি? বায়ুপূর্ণ। কোথায় আছে? নাসা গহ্বরের দুই পাশে। মোট কয়টা? 4 জোড়া, মানে টোটাল 8টা। ঠিক আছে, ওকে, কয় ধরনের? তাহলে মোট 4 ধরনের
টোটাল 8টা, টোটাল কটা 8টি। কী কী? ম্যাক্সিলারি, ফ্রন্টাল, এথময়েড, স্ফেনয়েড। কী মনে রাখবো? ফেমস। কী মনে রাখবো? ফেমস। আর আমরা কী মনে রাখবো? ফেমাস সাইনাস। কী মনে রাখবো? ফেমাস সাইনাস। তাহলে ফেমস মনে রাখবো ইজি। এফ ফ্রন্টাল, ইতে হচ্ছে কি এথময়েডাল, এমতে হচ্ছে কি ম্যাক্সিলারি, আর এসতে কি স্ফেনয়েডাল। ঠিক আছে। এখন ম্যাক্সিলারি কই হয়? কই থাকে এটা? গালে। আর যদি প্রদাহ হয় তাহলে গালে ব্যথা হয়, দাঁতে ব্যথা হয়, মাথা ব্যথা হয়, শেষ। ফ্রন্টাল সাইনাস থাকে কোথায়? চোখের উপরে। প্রদাহ হলে কি হয়? চোখের উপরেও ব্যথা হয়, নাহলে মাথা ব্যথা হয়। এথময়েড কই থাকতেছে? দুই চোখের মাঝখানে। ওকে, এটা ক্ষেত্রে কী হয়? মাথা ব্যথা হয় এবং দুই চোখের মাঝখানেও কি ব্যথা হবে। স্ফেনয়েড থাকে কোথায় এই সাইনাসটা? স্ফেনয়েডের, এথময়েডের ঠিক পিছনে। এথময়েডের পিছনে কি? স্ফেনয়েড। এর কারণে কি হয়? চোখের পিছনে ব্যথা, মাথার চূড়ায় ব্যথা, স্ফেনয়েড। ভাইরাস, ব্যাকটেরিয়া এবং ছত্রাক বা অ্যালার্জির কারণেও কী হতে পারে? মিউকাসের পর্দায় প্রদাহ সৃষ্টি হতে পারে, তাই না? সাইনাসগুলার, সেটাকে কী বলা হচ্ছে? সাইনোসাইটিস। মেনলি সাইনাসের ক্ষেত্রে প্রদাহ সাইনোসাইটিস। এর ক্ষেত্রে কি এদের ক্ষেত্রে কী কী দেখা যায়? মাথা ব্যথা, মুখমণ্ডল ব্যথা এবং হচ্ছে হলদে অথবা সবুজের মতো কিছু তরল বেরিয়ে হয়ে আসতেছে, এগুলো দেখা যেতে পারে। আচ্ছা, স্থায়িত্বের ভিত্তিতে ওরকম সাইনোসাইটিস দুই রকম, অ্যাকিউট হতে পারে, ক্রনিক হতে পারে। অ্যাকিউটের ক্ষেত্রে কি এদের পারসিস্টেন্ট টাইম রেঞ্জটা কম থাকে, 4 থেকে 8 সপ্তাহ, অর্থাৎ 1 মাস থেকে 2 মাস। আর ক্রনিকের ক্ষেত্রে কি একমাত্র 2 মাসের একবারে বেশি। আচ্ছা, এই সাইনোসাইটিস হওয়ার কারণগুলো কী কী? মেইন কারণ হচ্ছে ভাইরাস, নাহলে ব্যাকটেরিয়া, নাহলে ছত্রাক। ভাইরাসের মধ্যে কী কী? ভাইরাসের মধ্যে হচ্ছে এইচআরএস ভাইরাস, মানে হিউম্যান রেসপিরেটরি সিনক্রিয়াল ভাইরাস। প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, দেখো এটা কি প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। আচ্ছা, তারপর হচ্ছে মেটা নিউমো ভাইরাস, আর ওই গেল ভাইরাসের মধ্যে এগুলা। ব্যাকটেরিয়ার মধ্যে কি স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া অ্যান্ড হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা। সো ইনফ্লুয়েঞ্জা দিয়ে কিন্তু দুইটা জিনিস মনে রাখা সহজ, কিন্তু একটা হচ্ছে কি ব্যাকটেরিয়া, একটা হচ্ছে আরেকটা কি ভাইরাস। ঠান্ডার কারণেও সাইনোসাইটিস হতে পারে, অ্যালার্জির জন্য হতে পারে। এটার কারণে কি হয়? সাইনাসগুলো অবরুদ্ধ হয়ে যায়। এটা কি বলেছে? পলিপ বা নাসাগহ্বরে মিউকাসার কারণে কিন্তু স্ফীতি হয়ে যাচ্ছে, তখন নাসা পথ সরু হয়ে যাচ্ছে। এর ক্ষেত্রে কী হতে পারে? ক্রনিক সাইনোসাইটিস হতে পারে, সাবধান। দাঁতের ইনফেকশনের থেকেও কিন্তু এই জিনিসটা হতে পারে। হাঁপানি যদি যাদের আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই দীর্ঘস্থায়ী অথবা কি ক্রনিক সাইনোসাইটিস হতে পারে। অ্যালার্জেন জিনিসটা কি? ওই যে ঘরের পোকামাকড়, ধুলাবালি, পেস্ট, তেলাপোকা ইত্যাদি, বুঝছো তো, যেগুলো কি অ্যালার্জি সৃষ্টি করে, এগুলো একে বলা হচ্ছে অ্যালার্জেন। এদের কারণেও হতে পারে। ইউস্টেশিয়ান নালী, এটা অস্বাভাবিকতা যদি দেখা যায় তাহলে এটা অবরুদ্ধ হয়ে যেতে পারে, সাইনোসাইটিস হতে পারে। টনসিল কই থাকতেছে? মুখ গহ্বরে, সেটা যদি হঠাৎ করে বড় হয়ে যায় তাহলে, বা নাকের যদি হাড় বাঁকা থাকে, সেই ক্ষেত্রে কিন্তু সাইনোসাইটিস হতে পারে। সিস্টিক ফাইব্রোসিস এর কারণে হতে পারে। খুবই বাজে পরিবেশ, ঠান্ডা, স্যাঁতসেঁতে, অপুষ্টি, সেরকম পরিবেশেও কিন্তু সাইনোসাইটিস হতে পারে। রোগের লক্ষণ: সবুজ বা হলদে জিনিসগুলো, হলদে তরল বের হয়ে আসতে পারে, পুঁজ, রক্ত। মাথা ব্যথা, তীব্র মাথা ব্যথা, একদম বিরক্তিকর। মাথা নিচু করলেই এই ব্যথাটা আরও বেড়ে যায়। অল্পতে একদম ক্লান্ত হয়ে যায়। হালকা হালকা জ্বর আছে, নাকও বন্ধ হয়ে যাচ্ছে। মুখমণ্ডল একদম অনুভূতিহীন, দাঁত ব্যথাও থাকে, গলা ভেঙে যায়, রাতে কাশির তীব্রতা দেখা যায়। সাইনোসাইটিস এই রোগটাতে। মস্তিষ্কে যদি সাইনোসাইটিস হয়, মানে সাইনোসাইটিসের এইটার মানে আমাদের বিভিন্ন পার্টে তো সাইনাস আছে না মুখের, তো মস্তিষ্কে যদি অ্যাটাক হয় তাহলে সেক্ষেত্রে মাথা ব্যথা থাকবে, দৃষ্টিশক্তি একটু কমে যাবে, এবং হচ্ছে শেষ পর্যন্ত মৃত্যু হতে পারে, সাবধান। চোখে যদি অ্যাটাক করে তাহলে পেরি অরবিটাল এবং অরবিটাল সেলুসাইটিস হতে পারে।
সেলুসাইটিস, নট সাইনোসাইটিস। টার্মটা হচ্ছে কি সেলুলাইটিস। এগুলোর সময় এই চোখে পেরিঅরবিটাল জায়গায় এবং অরবিটাল জায়গায় যে সেলগুলো আছে সেগুলো কি ধ্বংস হয়ে যেতে পারে। অ্যাকিউট সাইনোসাইটিসের ক্ষেত্রে কোনো কি ওষুধ দরকার হয়? কোনো ওষুধ দরকার হয় না। অ্যাকিউটের ক্ষেত্রে কোনো ওষুধ দরকার হয় না। 2 সপ্তাহের মতোই কি চিকিৎসা দিলে ঠিক হয়ে যায়। আর ক্রনিকের ক্ষেত্রে টাইমটা একটু বেশি লাগে, 3 থেকে 4 সপ্তাহ। কোনো শিশুর নাক দিয়ে তরল বের হচ্ছে কয় সপ্তাহ ধরে? 2 থেকে 3 সপ্তাহ ধরে। এবং জ্বর কত? 102.2 ডিগ্রি সেলসিয়াস। মাথা ব্যথাও আছে, আবার প্রচণ্ড চোখ ফোলাও আছে। ঠিক আছে, তাহলে বুঝে নিতে হবে তার সাইনোসাইটিস হতে পারে। এবং সেক্ষেত্রে চিকিৎসকরা কী দিবে? অ্যান্টিবায়োটিক। কেন? সাধারণত ব্যাকটেরিয়া দ্বারাই সাইনোসাইটিসটাই হওয়ার চান্সটা বেশি, আর ওইটা দিয়ে কিন্তু শুরু হচ্ছে অ্যান্টিবায়োটিক দিয়ে। এরপর পরীক্ষা নিরীক্ষা করে বাকি স্টেপগুলো নেওয়া হবে। ওটাইটিস মিডিয়া, মধ্যকর্ণের সংক্রমণ। আচ্ছা, এখন প্রথম কথা হচ্ছে ওটাইটিস এটা কি বোঝায়? একটা সংক্রমণ বোঝায়। সংক্রমণ মানে সংক্রমণের কারণে একটা প্রদাহ। কোথায় সংক্রমণ? কানের ভিতরে হইতে পারে, কানের বাইরেও হইতে পারে। কানের মেইন কথা হচ্ছে কানের কি সংক্রমণ হইল, এর কারণে প্রদাহ হইল। কানের প্রদাহ ওটাইটিস। ওকে, ওটাইটিস মিডিয়া। এখন হচ্ছে গলবিলের সাথে মধ্যকর্ণের একটা কানেকশন করার জন্য একটা জিনিস থাকে, ইস্টিশিয়ান নালী। কি ইস্টিশিয়ান নালী? এই যে ইস্টিশিয়ান নালীটা যেটা আছে, এটা কিন্তু মধ্যকর্ণের সাথে গলবিল, নিচের দিকে কোথাও গলবিল থাকতেছে, গলবিলের সাথে কি কানেক্ট করে থাকে ইস্টিশিয়ান নালী। ওকে, এটা অধিকাংশ সময় কি বন্ধ থাকে। কি হয়? বন্ধ থাকে। শুধু মাত্র ঢোক গেলার সময় কি খুলে যায়। তুমি যখন ঢোক গিলে তখনই সেটা খুলে যায়। এটা যদি জীবাণু দ্বারা অ্যাটাক হলো, তাহলে মধ্যকর্ণে কি প্রদাহ সৃষ্টি হয়েছে, তখন সেটাকে কী বলা হচ্ছে? ওটাইটিস মিডিয়া। কাদের বেশি হয়? শিশুদের বেশি হয়। এর কয় ধরনের হতে পারে? 2 ধরনের। কি? স্বল্পস্থায়ী এবং দীর্ঘস্থায়ী। ইংলিশে কি? অ্যাকিউট এবং হচ্ছে ক্রনিক। অ্যাকিউটের ক্ষেত্রে ইস্টিশিয়ান নালী এর কী হয়? প্রতিবন্ধকতা তো হয়। এটার কারণে ঊর্ধ্ব শ্বাসনালী আক্রান্ত হয়। স্বল্পস্থায়ীটার জন্য ঊর্ধ্ব শ্বাসনালীটা আক্রান্ত হয়। এবং মধ্যকর্ণ কি ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত হয় স্বল্পস্থায়ীর ক্ষেত্রে। এবং এরও চিকিৎসা 2 থেকে 4 সপ্তাহ। দীর্ঘস্থায়ীটার ক্ষেত্রে অবশ্যই দীর্ঘস্থায়ী হয়। ঠিক আছে, খুব সহজে যে নিরাময় হয়ে যায় তা না। 2 সপ্তাহের মধ্যে নিরাময় হয় না রে বাবা, দীর্ঘস্থায়ী হয়। ওকে, দীর্ঘস্থায়ীর জন্য কানের পর্দার মধ্যে ছিদ্র হয়, অথবা কি তরল বেরিয়ে আসে, শ্রবণে আঘাত ঘটে। ওকে, আচ্ছা, নিউমোনিক্স, ইনস্ট্যান্ট কিছু নিউমোনিক্স ভালো লাগবে। দতে কি দীর্ঘস্থায়ী, দয়ে কি একটা পর্দার মধ্যে আছে, তারপর ছিদ্রের মধ্যেও কিন্তু আছে, তাহলে পর্দার ছিদ্র দীর্ঘস্থায়ী। এই জিনিসটা মনে রাখতে হবে। এখন ওটাইটিস মিডিয়ার কারণগুলো কী? ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক। ঠিক আছে, ভাইরাসগুলোর মধ্যে কী নাম? এই যে রেসপিরেটরি সিনক্রিয়াল ভাইরাস, এখানে হিউম্যান শব্দটা আসেনি, শুধু আরএসভি দিয়েই শেষ করে দিচ্ছে। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এটা কিন্তু প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস লেখেনি, জাস্ট ইনফ্লুয়েঞ্জা ভাইরাস লিখছে। ইনফ্লুয়েঞ্জা ভাইরাসটা কী করতেছে? ওটাইটিস মিডিয়া। বাট প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসটা কী করছিল? সাইনোসাইটিস। আচ্ছা, যেমন প্রশ্ন হবে তেমন উত্তর। ওকে, আচ্ছা, রাইনো ভাইরাস কী করে? ওটাইটিস মিডিয়া। স্ট্রেপ্টোককাস নিউমোনিয়া অ্যান্ড হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, এই দুটাই কিন্তু কি ওটাইটিস মিডিয়াও করে, সাইনোসাইটিসও করছিল। বাট মোরাক্সেলা ক্যাটারালিস এটা একটা ব্যাকটেরিয়া। ঠিক আছে, এই ব্যাকটেরিয়াটার জন্য কী হয়? ওটাইটিস মিডিয়া হয়, যেটাও কিন্তু সাইনোসাইটিসের ক্ষেত্রে ছিল না। আচ্ছা, যাই হোক, মধ্যকর্ণের সাথে কি নাকের যে সংযোগস্থল, ঠিক আছে, স্টেশন টিউব, সেটা বন্ধ হয়ে যায়, তাই না? অ্যাডিনয়েড জিনিসটা কি? নাসা গলবিলের 2 দিকে কিন্তু লসিকা গ্রন্থি। অ্যাডিনয়েড কি? নাসা গলবিলের উভয় দিকে লসিকা গ্রন্থিকে কী বলে? অ্যাডিনয়েড। সেগুলো যদি ফুলে যায়, মাতৃদুগ্ধ যদি কম পান করা হয়, একদম বা সোজা কথা হচ্ছে যদি নাই খায় মাতার দুধ বা দুগ্ধ, মাতৃদুগ্ধ,
তারপরে হচ্ছে কি এটার নাম কি, শিশুদের ক্ষেত্রে প্রতিরোধ ক্ষমতা অলরেডি ইমিউনিটি কম থাকে, ঠান্ডা লাগলেই কানে সংক্রমণ হতে পারে। এটা হচ্ছে মেন কারণ যে বাচ্চাদের কেন ওটাইটিস মিডিয়া বেশি হয়। কাদের বেশি হয়? বাচ্চাদের 4 থেকে 4 বছরের বয়সীদের বেশি হয়। 4 মাস থেকে 4 বছর বয়সী শিশুদের বেশি হয়। কারণ কি? প্রতিরোধ ক্ষমতা কম, ঠান্ডা লাগলেও কানের প্রদাহ। শিশুদের ক্ষেত্রে কি হয়? কানে ব্যথা হবে মাস্ট, যেটা বড়দেরও হয়। কান টানতে থাকে, ওই সেম জিনিস। ওকে, মাথা ব্যথা, অতিরিক্ত কান্নাকাটি। মেইন কথা হচ্ছে মাথা ব্যথা, বড়দের ক্ষেত্রে মাথা ব্যথা হয়। শিশুদের ক্ষেত্রে স্পেসিফিক কী হয়? 104 ডিগ্রি ফারেনহাইট এর কি জ্বর আসতেছে, এই জন্য ঘুমাইতে পারে না। আর হচ্ছে দুর্গন্ধযুক্ত তরল কান দিয়ে বের হয় বাচ্চাদের ক্ষেত্রে। বড়দের ক্ষেত্রে একটু বিষয়টা ভিন্ন। কানে কম শুনে এবং খাবারে কিন্তু রুচি থাকে না। নাক দিয়ে পানি ঝরে এবং কি কাশি থাকে, এটা বয়স্কদের জন্য। সো ওভারঅল কী কথা, ওটাইটিস মিডিয়ায় কিন্তু কী হয়? পর্দা ছিদ্র হয়ে যেতে পারে, মধ্যকর্ণ থেকে কিন্তু গাঢ় তরল বের হয়ে আসতে পারে, যেটা কাদের মধ্যে দেখা যায়? যেটা হচ্ছে ছোটো বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায়। কানে কম শুনে কাদের ক্ষেত্রে দেখা যায়? যেটা বড়দের ক্ষেত্রে দেখা যায়। আর কম শোনার ক্ষেত্রে ছোটো বাচ্চাদেরও কিন্তু কম শুনবে অবশ্যই, কিন্তু শিশুরা কিন্তু সহজে কথা বলা শিখতে পারে না ওটাইটিস মিডিয়া যাদের থাকে। ঠিক আছে? আচ্ছা, এটার ক্ষেত্রে উপদেশ কি? কান চুলকানো যাবে না, ঠান্ডা লাগানো যাবে না। সাঁতার যদি কাটো তাহলে কি প্রপারলি সাঁতার না কাটা, সোজা কথা সাঁতার কাটা যাবে না। কান কি পরিষ্কার রাখতে হবে এবং কানে গিয়ে পানি ঢুকতে দেওয়া যাবে না। তাহলে সাঁতার ওই জন্যই তো কানে যাতে পানি ঢুকতে না দেওয়া হয়। আর কান পরিষ্কার রাখতে গেলে যাই হোক, অবশ্যই সাঁতার যদি কাটতে চাও তাহলে কিন্তু কানের মধ্যে পানি ঢুকে তখন সেটা নরম হয়ে যায়, তখন পরিষ্কার করা ঠিক আছে। কিন্তু নর্মালি সুন্দরভাবে যদি কান পরিষ্কার রাখা যায় তাহলে ওকে, ঠিক আছে। কিন্তু সাঁতার কাটার ফলে কিন্তু বেশি পানি ঢুকে তখন হচ্ছে কানটা খুব ভালোভাবে নর্মালি পরিষ্কার রাখা টাফ, তখন দেখা যায় একটু কষ্ট করতে হয়। অনেক ক্ষেত্রে কানে সংক্রমণ হওয়ার সুযোগ থাকে। প্রতিরোধ কী হবে? বাচ্চাকে যদি দুগ্ধপান করানো হয় বা যে কোনো তরল, তখন সেক্ষেত্রে 45 ডিগ্রি একটু উঁচু করে রাখতে হবে। এই কোণে 45 ডিগ্রি কেন? যাতে তরল খাবারটা ইউস্টেশিয়ান নালী হয়ে কানে ঢুকে না যায়। ঠিক আছে? আচ্ছা, শিশুকালে একটা টিকা নেওয়া হয়, নাম কি? পিসিভি, নিউমোকক্কাল কনজুগেট ভ্যাকসিন। এই ভ্যাকসিনটা নেওয়া হয় কার বিরুদ্ধে নেওয়ার জন্য? স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়ার জন্য। ঠিক আছে? প্রতিরোধ করে গড়ে তোলার জন্য। এখন প্রতিকার কি? আমরা কানের ড্রপ ইউজ করতে পারি। এখন এই ওটাইটিস মিডিয়ার ক্ষেত্রে আমরা কিন্তু কী বলে অ্যান্টিবায়োটিক নিতে পারি, অবশ্যই চিকিৎসকের পরামর্শ লাগবে মাস্ট, না হলে করা যাবে না। এখন কি প্রয়োজনে আমরা কি কানের ড্রপ ইউজ করতে পারি, চিকিৎসক দিতে পারে, অ্যান্টিহিস্টামিন ওষুধ দিতে পারে, প্যারাসিটামল ব্যথার জন্য দিতে পারে, মিনারেল অয়েল দিতে পারে। ঠিক আছে? গরম সেক দেওয়া যেতে পারে। ওকে, এখন দেখো, কান দিয়ে যখন পুজ বের হচ্ছে, এই ঘটনা যদি বারবার হয় তখন ইএনটি স্পেশালিস্ট দেখাইতে হবে। উনি কি করবেন? উনি টিম্পেনোস্টমি টিউব, এইটা একটা নল আছে, যেরকম একটা বিশেষ নল, সেটার মাধ্যমে কিন্তু দেখবে কানের ভিতরে দেখবে যে কী হয়েছে, কাহিনীটা কি। আচ্ছা, কানের পর্দা যদি ছিদ্র হয়ে যায় তাহলে আমরা কি করতে পারি? মাইরিঙ্গোপ্লাস্টি, এর মাধ্যমে কিন্তু কি টিম্পানিক ওই মেমব্রেনটা কিন্তু ঠিক করা যেতে পারে। একটা সিগারেট কটা? একটা, কিন্তু রাসায়নিক কটা? একেবারে 4,000। সাবধান, খুবই সাবধান, এগুলো জীবন শেষ করে দিতে পারে। সিগারেটে কী থাকে? নিকোটিন থাকে, আর্সেনিক, মিথেন, অ্যামোনিয়া, কার্বন মনোক্সাইড, হাইড্রোজেন, সায়ানাইড, এগুলা। এই জিনিসটা দাগায় নিয়ে। তারপর হচ্ছে অধমপায়ীর এক্সরে আর ধূমপায়ীর এক্সরে। অধমপায়ী ফুসফুস কী থাকে? স্বাভাবিক,
কালো থাকে, অ্যালভিওলাসগুলো কী থাকে স্বাভাবিক, এমফাইসেমা দেখা যায় না, কোনো উপবৃদ্ধি টিউমারের কোনো উপবৃদ্ধি থাকে না, তারপরে পানি জমা একদম দেখা যায় না, পানি জমা কি দেখা যায় না, এবং হচ্ছে এই যে প্রচ্ছায়া কি একদম হচ্ছে স্বাভাবিক সমানুপাতিক থাকে। ধূমপায়ী যদি হয় তাহলে কি এর ফুসফুসটা বেড়ে যাবে, কালো থাকবে না, তারপর হচ্ছে অ্যালভেলার সংখ্যা অবশ্যই কমে যাবে, এদেরটা কি অ্যালভেলার সংখ্যা স্বাভাবিক থাকবে, এদের এই যে ধূমপায়ীর ক্ষেত্রে অ্যালভেলার সংখ্যা হচ্ছে কমে যাবে, বিনষ্ট হয়ে যাবে, সিলিয়াগুলো বিনষ্ট হয়ে যাবে, সেটা দেখা যাবে, এমফাইসেমা এর ফিচারগুলো দেখা যাবে বা সিমটম দেখা যাবে। তারপর হচ্ছে কি টিউমারের উপবৃদ্ধি এখানে থাকে না, কিন্তু এখানে হচ্ছে কি ধূমপায়ীর ক্ষেত্রে টিউমারের উপবৃদ্ধি থাকে, সেটা কেমন দেখতে ঘন সাদা আইসের মতো। তারপর হচ্ছে পানি জমা দেখা যাবে, এবং হচ্ছে কি প্রচ্ছায়াগুলোর তুলনায় কি ছোট থাকবে, সমানুপাতিক থাকবে না। তখন এই দেখো এটার মধ্যে দুটো ফুসফুস, একটা হচ্ছে ডান একটা বাম, ঠিক আছে। আচ্ছা একটা অনেক ডানেরটাতে কয়টা খণ্ড ছিল, 3টা খণ্ড, বামেরটাতে কয়টা খণ্ড ছিল, 2টা খণ্ড। এগুলো কিন্তু ভুল করা যাবে না, বেসিক কয়েকটা জিনিস। আচ্ছা দেখো নিউমোনিয়া, ফাইব্রোসিস, তারপর হচ্ছে যক্ষরোগ, এমফাইসেমা, অ্যাজমা, ব্রঙ্কাস, এগুলো সবগুলো কিন্তু আমরা আলোচনা করছি। ধূমপায়ীর আর নিচে অনেক কিছু আছে আলোচনা বলতে, আর একটু ডিটেলস যদি জানতে চাই দেখো ধূমপান কয় প্রকার, দুই প্রকার। ধূমপান সক্রিয় নিষ্ক্রিয়। সক্রিয় যদি হয় সেক্ষেত্রে সেটা ইচ্ছাকৃত হইতে হবে, মানে যদি ইচ্ছাকৃত হয় সরাসরি ফুসফুসে গিয়ে অ্যাটাক করে, সেটাই সক্রিয়। এই সিগারেটে ধোয়াতে অত্যন্ত ক্ষতিকর একটা জিনিস থাকে, সেটার নাম হচ্ছে নিকোটিন। এছাড়াও কী থাকে, টার থাকে এবং কার্বন মনোক্সাইড থাকে, যেটা কি ক্যান্সার সৃষ্টিকারী। নিষ্ক্রিয়টার ক্ষেত্রে অনিচ্ছুকভাবে ধোঁয়া অন্য একজন মানুষের বডিতে যায়, এবং সেটা ওই মানুষটার কি প্রশ্বাস মানে ফুসফুসে অ্যাটাক করে আবার, কিন্তু সে নিজে ধূমপান করে নাই, অন্যের ধোঁয়াটা তো সেই মানুষের বডিতে ঢুকছে, অর্থাৎ কারণ নাক মুখ দিয়ে নির্গত যে ধোঁয়া সেটা নিষ্ক্রিয় ধোঁয়া দিয়েই কিন্তু আসলে নিষ্ক্রিয় ধূমপান হয়। নিষ্ক্রিয় ধোঁয়া কোনগুলো, যেগুলো অন্য মানুষের নাক বা মুখ থেকে বেরোচ্ছে, জ্বলন্ত সিগারেট থেকে বেরোচ্ছে, বিড়ি থেকে বেরোচ্ছে, চুরুট থেকে বেরোচ্ছে, আর সোজা কথা হচ্ছে নিজেই সেই ইচ্ছাকৃতভাবে সেটা নিচ্ছে না, অনিচ্ছাকৃতভাবেই সেইটা হচ্ছে, সেটাই কি নিষ্ক্রিয় ধূমপান। এমফাইসেমা জিনিসটা কি, ফুসফুসের বিভিন্ন ফাঁকা জায়গা তৈরি হচ্ছে, বিভিন্ন স্থান ফেটে গিয়ে, এটাকে কী বলা হচ্ছে, এমফাইসেমা। ব্রঙ্কাইটিস কাকে বলা হচ্ছে, একটা জিনিস বুঝতে হবে, সিগারেটে যায় কি কার্বন মনোক্সাইড থাকে, এটা ট্রাকিয়া এবং ব্রঙ্কাসের সিলিয়াকে অবশ করে দেয়। ট্রাকিয়া এবং ব্রঙ্কাস আমরা চিনি, এই যে ট্রাকিয়া, এই যে হচ্ছে ব্রঙ্কাস, এই যে হচ্ছে এই পেশাটা হচ্ছে ডান ফুসফুস, আর এই পেশাটা হচ্ছে বাম ফুসফুস, ঠিক আছে। এটার নাম হচ্ছে ট্রাকিয়া, এটার নাম হচ্ছে ব্রঙ্কাস। এদের মধ্যে যে সিলিয়াগুলো থাকে সেগুলো অবশ হয়ে যায়। সিলিয়া হচ্ছে যেটা হচ্ছে কি রোগ জীবাণুদের কিন্তু বাধা প্রদান করতেছে, এগুলো অল টাইম কি দুলতে থাকে, কিন্তু একবার যদি অবশ হয়ে যায় সেটা ট্রাকিয়ার মধ্যে কিন্তু মিউকাস জমাইতে হেল্প করে, আলটিমেটলি কি ট্রাকিয়ার মধ্যে প্রদাহ দেখা যায়, তার নাম কি ব্রঙ্কাইটিস। ফুসফুসে ক্যান্সার কেন হয়, এটা মেন কারণ হচ্ছে ধূমপান। আর সোজা কথা হচ্ছে কি টার বা পলিনিউক্লিয়ার হাইড্রোকার্বনস অথবা নাইট্রোসামিনস, এগুলো হচ্ছে কি ফুসফুসে ক্যান্সার সৃষ্টি করার মানে অনেক বড় কারণ। প্লুরা শব্দটার সাথে মিল আছে, তাহলে কি প্লুরিসি অর্থাৎ প্লিউরা এর প্রদাহ, ঠিক আছে, কিসের জন্য, নিকোটিনের প্রভাবে। তো যাই হোক, এখন যদি এটার মধ্যে প্রদাহ হয়, প্রদাহ হলে জিনিসটার মধ্যে কী দেখা যাবে, যে লসিকা জমে গেছে, তরল পুষ সৃষ্টি হচ্ছে, তার আলটিমেটলি কি শ্বাস প্রশ্বাসের বিঘ্ন দেখা যাচ্ছে। ওকে, কারণ হচ্ছে কি ফুসফুসের মধ্যে প্লিউরাটা, তাহলে কি ফুসফুস কিন্তু সহজে মানে কন্ট্রাক্ট করতে পারবে না, রিল্যাক্স করতে পারবে না, সংকোচন করতে পারবে না, প্রসারণ করতে পারবে না। ফাইব্রোসিস জিনিসটা কি আগে বুঝতে হবে, যে আমাদের ফুসফুসের মধ্যে কী থাকে, অ্যালভিওলাই অথবা বায়ুথলি, এটার প্রাচীর কী থাকে, পাতলা থাকে। ধূমপান করলে কী হয়, সেই প্রাচীরটা কি পুরু হয়ে যায়, ফাইব্রোসিস হয়ে যায়, তখন কি শ্বাস প্রশ্বাসের ব্যাঘাত ঘটে, এটাই। হার্ট অ্যাটাক, হিমোগ্লোবিনে কিন্তু কার্বন ডাইঅক্সাইড ইজিলি কী হয়, শোষিত হয়,
এখন সেক্ষেত্রে অক্সিজেনের পরিবহন ক্ষমতা কিন্তু কমে যাবে। কার্বন মনোক্সাইড একটা কাজ করে, সেটা হচ্ছে কোলেস্টেরল জমাতে কিন্তু সাহায্য করে। এটা তাহলে আলটিমেটলি কি কোলেস্টেরল যদি জমে তাহলে কি অ্যাথেরোমা তৈরি হবে, ধমনী কি সংকীর্ণ হয়ে যাবে, অক্সিজেন সরবরাহ কমে আসবে, তখন কি আলটিমেটলি হার্ট অ্যাটাক। সাবধান। উদগারী কাশি, যদি প্রচণ্ড কাশি হয় ধূমপানের কারণে এবং এটার সাথে কি যদি মিউকাস বেরিয়ে আসে তাহলে সেটাকে কী বলা হয়? উদগারী কাশি। কাশি মানে এই হচ্ছে প্রচণ্ড কাশি, আর উদগারীটা কেন? মিউকাসও বের হয়ে আসতেছে। ধূমপানের ক্ষতি থেকে যদি কেউ রক্ষা পাইতে চায় মেইন জিনিসটা বাদ দিতে হবে, ধূমপানটাই বাদ দিতে হবে, একমাত্র উপায়। কৃত্রিম শ্বাস প্রশ্বাস, যদি কারণে ফুসফুস কাজ করতেছে না, হৃদযন্ত্র কাজ করতেছে না, ঠিক আছে, বন্ধ হয়ে গেল, সেক্ষেত্রে পুনরায় কিছু কাজের মাধ্যমে তাদের যে যান্ত্রিক এবং কায়িক যে ছন্দময় প্রক্রিয়া এটা চালু করার যে চেষ্টাটা বা এটা চেষ্টা করার যেই প্রসেসটা, সেটাকে বলা হচ্ছে কি কৃত্রিম শ্বাস প্রশ্বাস। কৃত্রিম শ্বাস প্রশ্বাসের জন্য আমাদের একটা পদ্ধতি ব্যবহার করা হয়, তার নাম হচ্ছে সিপিআর। সিতে হচ্ছে কার্ডিও, পিতে হচ্ছে পালমোনারি, আর আর্থে কি রেসাসাইটেশন, সিপিআর। ওকে, আচ্ছা, নিচের দিকে আসো। সিপিআরের অনেকগুলো পদ্ধতি আছে, মুখে মুখ লাগিয়ে হতে পারে, নাকে মুখ লাগিয়ে হতে পারে। শিশুদের ক্ষেত্রে কি মুখে এবং নাকে কি উভয় স্থানে একসাথে মুখোশ ইউজ করা হচ্ছে রোগীর মুখে, অথবা কি বেলুন জাতীয় ব্যাগ ব্যবহার করা হচ্ছে। এই ব্যাগে হচ্ছে কি ছন্দবদ্ধভাবে চাপ প্রয়োগ করার মাধ্যমে কি ইউজ করা হয়? মুখে শ্বাস প্রশ্বাস চালানোর ট্রাই করা হয়। তারপর স্বয়ংক্রিয় বৈদ্যুতিক যন্ত্র অথবা ভেন্টিলেটর ইউজ করা হচ্ছে। এই তো। তারপর হচ্ছে মুখ থেকে মুখের সাহায্যে কৃত্রিম শ্বাস প্রশ্বাস। এই ক্ষেত্রে আমরা 6টা ধাপ সাধারণত ব্যবহার করে থাকি, ঠিক আছে, এত ডিটেলস জানা লাগবে না। তারপরে একটা নর্মাল একটা জিনিস দেখো, প্রথমে আমরা কি জানো ABCD মনে রাখতে পারি, ABCD। এতে কি এয়ারওয়ে, বিতে হচ্ছে ব্রিদিং, সিতে হচ্ছে কার্ডিয়াক প্রবলেম বা হার্টবিট চলতেছে কিনা, তারপর হচ্ছে কোনো ডিসএবিলিটি আছে কিনা, যাই হোক এগুলো আলাদা একটা জিনিস। প্রথমে আমি দেখলাম, হঠাৎ করে একটা জিনিস দেখলাম, একটা হচ্ছে পেশেন্ট, তার কাছে আমি যাব, গিয়ে প্রথমে কী বলবো যে বাবা আপনি শুনতে পাচ্ছেন কি না, বাবা আপনি শুনতে পাচ্ছেন, তাকে নড়াবো, তার মধ্যে কোনো সেন্স আছে কিনা এটা আগে দেখলাম। ওকে, যদি সেন্স থাকে তাহলে ভালো, আর যদি সেন্স না থাকে গেল গা, তাহলে পরের স্টেপে চলে যাই। পরের স্টেপে কি তার হচ্ছে মুখ দেখবো যে তার এয়ার হচ্ছে বাতাস যাওয়ার পথটাতে কোনো ঝামেলা আছে কিনা, তাহলে সেটা ক্লিন করব। এই যে ক্লিন করা হচ্ছে, তাকে হচ্ছে বাম হাতের উপরে নিয়ে আসবো, তাহলে এটা কিন্তু তার শ্বাস প্রশ্বাসের জন্য ভালো, বাম হাতের উপর। ওকে, এরপরে তার হচ্ছে শ্বাস প্রশ্বাস মুখ এয়ারওয়ে তো আমি ক্লিন করে দিলাম, এরপরে শ্বাস প্রশ্বাস চলতেছে কিনা সেটার দিকে লক্ষ্য করবো। যদি না চলে তাহলে মুখে মুখ লাগিয়ে শ্বাস প্রশ্বাস ট্রাই করবো। এরপরে যদি তাও না হয়, শেষ পর্যন্ত ডান হাতের উপর বাম হাতটা নিয়ে এই পজিশনে, অর্থাৎ ডান হাতের উপরে বাম হাতটা নিলাম। এরপরে হচ্ছে কতক্ষণ, টোটাল হচ্ছে 30 বার, 1 সেকেন্ডে 2 বার করে হচ্ছে প্রেশার দিব, যাতে 1 সেকেন্ডে 2 বার করে প্রেশার দিব, যাতে হচ্ছে এই যে অর্ধেক বুক পর্যন্ত কিন্তু এটা যাতে নেমে যায় প্রায়। এবং হচ্ছে কি এইভাবে হচ্ছে বারবার আর্টিফিশিয়াল ওয়েতে হার্ট এবং হচ্ছে ফুসফুসকে এক্সাইট করার ট্রাই করা হয়। এটার নামে হচ্ছে আলটিমেটলি সিপিআর। ওকে, শুধু একটা কথা মাথায় রাখতে হবে যে ওকে, যদি ঘটনাস্থলে অনেকগুলো ব্যক্তি থাকে তাহলে একজন হচ্ছে বুক মালিশ করবে, আরেকজন হচ্ছে কি মুখের মধ্যে শ্বাস চালিয়ে যাবে, ঠিক আছে। আর যদি বাচ্চা হয় তাহলে হচ্ছে বাচ্চার ক্ষেত্রে 3টা আঙ্গুল দিয়ে নিপলের নিচে চাপ দিয়ে মালিশ করবে, ঠিক আছে। আচ্ছা, এখন যদি ঘরে আর কেউ না থাকে, সেই ক্ষেত্রে একবার কি মুখে শ্বাস, মাউথ টু মাউথ শ্বাস দেওয়া হলো এবং তারপরে 5 বার মালিশ করা লাগবে। আর মালিশ করার ক্ষেত্রে কী হয়, বুকটাকে একটু 1.5 ইঞ্চি পর্যন্ত উঁচু করে রাখতে হবে, উঁচু পর্যন্ত চেপে নিচে নামিয়ে রাখতে হতে পারে। ওকে, সরি, এটার ক্ষেত্রে নামিয়ে রাখতে হবে, মনে নেই। ওকে, এই তো। শোষণ কাকে বলে, শোষণের মূল কাজ কী, পরিবেশ এবং রক্তের মধ্যে গ্যাস বিনিময়, প্লিউরাল রস কী, প্লিউরা কী, ফুসফুসের কভারিং, ফুসফুসের আবরণ, দুই স্তরই, তাই না? এই দুটোর মধ্যে যে রস থাকে বলে হচ্ছে প্লিউরাল রস।
এপিগ্লটিস, এপিগ্লটিস কী দিয়ে তৈরি? তরুণাস্থি দিয়ে তৈরি। এপিগ্লটিস নিজেও একটা তৈরি, তরুণাস্থি, ওটাই তো। তারপর শ্বসন বৃক্ষ বা ব্রঙ্কিয়াল ট্রি কেমনে তো জানি, তাই না? যে প্রাইমারি ব্রঙ্কাস থেকে শুরু করে একদম অ্যালভিওলাস পর্যন্ত এই যতগুলো স্টেপসগুলো আছে সেগুলোর গঠন কি উল্টানো বৃক্ষের মতো, এটাকে বলা হচ্ছে শ্বসন বৃক্ষ। অ্যাডামস আপেল কি কণ্ঠমণি, যেটা তো আমাদের কি, যেটা আমাদের কি ভয়েস তৈরি করতে সাহায্য করে বা শব্দ তৈরি করতে সাহায্য করে। থাইরয়েড কার্টিলেজ কিন্তু সবচেয়ে বড়, এটা জানা লাগবে। তারপর হচ্ছে ফুসফুসের সর্বমোট বায়ু ধারণ ক্ষমতাকে কী বলে? ভাইটাল ক্যাপাসিটি, খুবই ইম্পর্টেন্ট। 4600 ml, এটা এখন জানার দরকার নেই অতটা, তারপরও জানতে পারো ভবিষ্যতে। সারফেক্টেন্ট তৈরি হওয়া মানে, এই সারফেক্টেন্ট কী জাতীয়? ডিটারজেন্ট জাতীয়। সারফেক্টেন্ট তৈরি হওয়া মানে কি? একটা নতুন মানে একটা নতুন মানুষের জন্ম হওয়া, মানে সে তারপর থেকে আমরা কি একটা তাকে জীবিত একটা আইডেন্টিটি, একটা আইডেন্টিফাইড একটা ইউনিট, না মানে একটা এন্টিটি, একটা সত্তা হিসেবে কাউন্ট হবে, তাকে আর মেরে ফেলা যাবে না সারফেক্টেন্ট তৈরি হওয়ার পর থেকে। ওকে, হিমোগ্লোবিনকে কী বলা হয়? রবিনহুড পরমাণু, ঠিক আছে। এরপরে সিওপিডি মানে কি? ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ধূমপায়ীদের ক্ষেত্রে বিষয়, দীর্ঘস্থায়ী ধূমপায়ীদের ক্ষেত্রে। এই তো, আচ্ছা, যতটুকু হয়েছে আশা করি ভালো মতো বুঝতে পারছো।